একটা মাদ্রাসায় একটা মাদ্রাসায় 40 জন ছাত্রী, এই 40 জনই ধর্ষণের শিকার হয়েছে, 40 জনই যৌন হয়রানির শিকার হয়েছে এবং সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক বা অধ্যক্ষ যাই বলেন তার হাতে। এই ঘটনাটা ঘটেছে টাঙ্গাইলে রিসেন্টলি, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। এটার কিছু তথ্য এবং আরো বিভিন্ন মাদ্রাসার অনেক কিছু ডকুমেন্টস আমার হাতে আছে। এটা নিয়ে একটা প্রতিবেদন আপনাদেরকে আজকে আমি উপহার দিব। তাহলে টাঙ্গাইলের যে ঘটনাটা, এটাকে আমি বানিয়ে বলতেছি না সত্য বলতেছি। আমি এখন আর রেস্ট্রিকশনের কারণে ফেসবুকের অন্যের ভিডিও দেখাই না। তারপরে আপনারা যদি বিশ্বাস করতে পারেন, এই কারণে ওই ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাইতেছি, এটা শুনেন। আসলে কোন অপরাধী তো আসলে অপরাধ স্বীকার করে না, তবে কিছুটা আমরা জানবো। আচ্ছা, এরা কি করছে? গোল্লাবাজারের পাশে কি করছে? একটু বলে ছোট ভাই মাদ্রাসা 40 জনের উপরে ছাত্রী আছে, সবার সাথেই মানে যৌন নির্যাতনের মানে অকারণ ঘটেছে। বাকিটুকু আর শুনতে পারলাম না। সবার সাথেই মানে এনার ভাই কি বলতেছে যে এই ভিডিওটা আমি আপনাদের লিঙ্কে দিয়ে দিব, বেশি দেখাবো না, অন্যের ভিডিও দেখাই আমার আইডি নষ্ট হয়ে যায়। কি বলল? যাকে ধরা হয়েছে তার ভাই, মানে ইনিও হুজুর ওই মাদ্রাসার। 40 জন ছাত্রী 40 জন কি ধর্ষণ করছে। ভিডিও লিঙ্ক আমি কমেন্টস বক্সে দিয়ে দিতেছি, আপনারা দেখেন এবং এই ব্যাপারে কথা বলি। আচ্ছা, বিশ্বের কোথাও এই ধরনের কোন রেকর্ড উদাহরণ আছে যে একটা মাদ্রাসায় 40 জন ছাত্রী 40 জন কি ধর্ষণ করছে? এটা ডাইরেক্ট বলতেছে অনলাইনে, এটা কি মিথ্যা বলবেন? এবং ওরা স্বীকার করতেছে যে ধর্ষণ করছে সে পালিয়ে গেছে, আর বাকি ওনার ভাই আছে মাদ্রাসায়, আরো শিক্ষক আছে, এরা বলতেছে যে আমরা তার বিচার চাই। তাহলে কি হলো? মানে করছে। এই ঘটনা পৃথিবীর কোথাও আছে? আর এই ঘটনাটা যদি একটা ধর্ষণ হইলে সারা দেশ উত্তাল করে ফেলাই আমরা, কিন্তু যেহেতু তারা হুজুর, যেহেতু মাদ্রাসা, যেহেতু ধর্ম সেনসিটিভ বিষয়, সুশীল সমাজ এবং অন্য কেউ এখানে কথা বলতে চায় না। আমরাও কেউ বলি কিছু, কেন চাই না? এখানে কথা বললে নাস্তিক ফতোয়া দিতে পারে বা আপনাকে ধর্মবিরোধী আখ্যা দিতে পারে, কারণ ওই জায়গাটা হলো ধর্মের জায়গা, মাদ্রাসা। কিন্তু আমরা কথা বলতেছি ধর্ম নিয়ে না, ধর্ষণ নিয়ে। কিন্তু তারা কিন্তু এই যারা ওই গ্রুপের লোক, মৌলবাদী যারা ধর্মান্ধ, তারা কিন্তু ওই ধর্ষণটাকে সরাইয়ে রাখবে, বলাৎকারটাকে সরাইয়ে রাখবে। আমরা ধর্মকে আঘাত করলাম এই কথাটা প্রচার করবে। আর এখন তো বাংলাদেশের যে পরিস্থিতি, এই বিষয়ে এই ব্যাপারে কোনো কথা বলার মতো কোনো শক্তি তো কারো আছে বলে আমি মনে করি না। এই ব্যাপারে কোনো কথা বলার মতো শক্তি আছে বলে আমি মনে করতেছি না। এই যে ভো শুরু করে দিল মশার দিতে এসে মেশিনটা, আহা আমার ভিডিওটা তো নষ্ট করে দেব। জোরে জোরে বলি, আমি বাংলাদেশে আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে প্রায় দিনই দেখি, চোখের সামনে এসে পড়ে যে অমুক মাদ্রাসায় শিশুকে মাদ্রাসার শিক্ষক বলাৎকার করেছে। এই টেকনাফ থেকে তেঁতুলিয়া বিভিন্ন জায়গায় এটা অসংখ্য ঘটনা। কিন্তু আবার অনেকখানে বলাৎকার করার পরে হত্যা করা হয়েছে। অনেকখানে দেখতেছি শিশু বলাৎকার করার পরে তাকে কোরআন হাত দিয়ে শপথ করানো হয়েছে, কাউকে যেন না বলা হয়। কারণ
ওই মাসুম বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করার পরে তাদের কোরআন সম্পর্কে যে ভীতি সৃষ্টি করা হয়েছে, ধর্মগ্রন্থ মহান, এটা ছুঁয়া দিলে শপথ করা যায়, এটা ভাঙ্গা যায় না, এটা তাদের ব্রেনে আছে। এই সুযোগকে কাজে লাগাইয়া এই মাদ্রাসার হুজুররা এই কামগুলো করতেছে। এখন আমার কাছে প্রশ্ন হলো, বাংলাদেশের কোন মাদ্রাসায় শিশু বলাৎকার হয় এই প্রশ্ন না, বাংলাদেশের কোন মাদ্রাসায় শিশু বলাৎকার হয় না এই প্রশ্নটা আমি রেখে গেলাম জাতির সামনে। আবারও বলছি, রিপিট ইট, বাংলাদেশের কোন মাদ্রাসায় শিশু বলাৎকার হয় এই প্রশ্নটা আমি করলাম না, আমি প্রশ্ন করলাম বাংলাদেশের কোন মাদ্রাসায় শিশু বলাৎকার হয় না। তো এই যে বলাৎকারের শিকার শিশুরা কেন বিচার পাবে না এবং কেন বিচার তারা পায় না এবং এই বলাৎকার কেন বন্ধ হয় না, আমি এতদিন গবেষণা করে এদের বিরুদ্ধে নিজের লাইফ রিস্ক নিয়ে আমি যে কথাগুলো বলেছি বা এখন বলতেছি, একটা মাদ্রাসায় শিশু বলাৎকার করলে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম সমাজ বা এই যে হাজার হাজার লাখ লাখ মাদ্রাসার কোনো আলেম বা হুজুর একজনকেও এটার প্রতিবাদ করতে দেখি নাই কোনোদিন, বা ফেসবুকে ভাইরাল হলেও কোনো শিক্ষক বা মাদ্রাসার ছেলে পেলে ওখানে কমেন্টস করতে দেখি না যে এর বিচার চাই এবং এর বিচারের দাবিতে একটা শিশুকে বলাৎকার করা হয়েছে, ধরা পড়ছে, তার বিচারের দাবিতে কোথাও মাদ্রাসার হুজুররা মানববন্ধন করছে, এরকম কোনো রেকর্ড এই বাংলাদেশের মাটিতে নাই। শুধু মানববন্ধন অনেক পরের কথা, একটা বিবৃতি দিয়া বা মিডিয়ায় বা নিজের ফেসবুকে একটা লাইভ করছে যে এখানে বলাৎকার হয়েছে, আমরা বিচার চাই, বা এমনি পোস্ট দিচ্ছে যে এটা বিচার চাই, এটা রহস্য কি? আমি মনে করি এটার রহস্য হলো এরা একে তো মনে করে যে জাতি ভাই কাকের মাংস কাকে খায় না, এক নম্বরে হলো জাতি ভাই কাকের মাংস কাকে খায় না, আর দুই নম্বরে আমি মনে করি যে এই বলাৎকার সংস্কৃতিতে কম বেশি তারা সবাই জড়িত আছে, দু চারজন ছাড়া, কিছু ছাড়া সবাই জড়িত আছে, এই কারণে তারা কেউ এটার প্রতিকার চায় না। এখন এই যে মাদ্রাসায় কি কারণে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কি বলাৎকার হয় কোথাও শুনেছেন? অ্যাক্সিডেন্টলি দুই একটা যেটাও শুনি, তাও সেটা হলো সম্পর্ক করিয়া তারা এটা করে, সম্পর্কের মাধ্যমে, প্রেম ভালোবাসার মাধ্যমে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু মাদ্রাসায় ছাত্রছাত্রীদের এই ধরনের বলাৎকার কেন, এটা বলাৎকার কেন আমি বলি, এবং সুযোগ কেন পাওয়া যায় সেটাও আমি বলি। একটি ছেলে, দিনহীন একটা ছেলে ধরেন গ্রাম থেকে আসে একটা মাদ্রাসায় ভর্তি হলো, কওমি মাদ্রাসায় ভর্তি হলো, তারপরে সে সেই মাদ্রাসার সব কালচার শিখলো। এমনও হতে পারে সে সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়েছে, সেও যাই হোক, মাদ্রাসা থেকে পাশ করে যখন সে বেরিয়ে এলো, আলেম হলো বা কামেল হলো, লেখাপড়া শেষ হয়ে রাস্তায় নেমে গেল। যতদিন লেখাপড়া করতেছিল তখন তো ওই মাদ্রাসায় ডাইল ভাত খাইতেছিল, যখন এখান থেকে বের হয়ে আসলো এবার সে কর্মজীবনে যাবে। তো কর্মজীবনে সে কি কর্মটা করবে দিশা ভিসা না পেয়ে প্রথমেই কি করে, সে 2 রুম বা 4 রুমের একটা বাসা ভাড়া নাই, সেখানে একটা মাদ্রাসার নাম সিলেক্ট করে সাইনবোর্ড লাগাই দেয় যে এটা একটা মাদ্রাসা। তারপরে সে তার পরিচিত আরো 2-4 জনকে শিক্ষক হিসেবে ওখানে নিয়ে নেয়, যে সম্মিলিতভাবে চারিদিকে থেকে ওই ছেলে পেলে প্রচারণা করে ভর্তি করা শুরু করে। এই মাদ্রাসায় মহিলা মাদ্রাসাও অনেকে করে, পুরুষ মাদ্রাসাও অনেকে করতেছে। মহিলা মাদ্রাসায় এই ঘটনাটা হলো মহিলা মাদ্রাসা। তো এই মহিলা মাদ্রাসার যাই হোক, টোটাল মাদ্রাসা নিয়ে বলি, এখন এই হয়ে গেল মাদ্রাসা রানিং হয়ে গেল। কি হলো, একজন, মানে এটা খুব একটা সহজ বিষয় বাংলাদেশে, খুবই সহজ, এই জন্য লাখ লাখ মাদ্রাসা
প্রতিদিন মাদ্রাসা বাড়তেছে। ওই যে কি বললাম, মাদ্রাসাতে লেখা করে বাড়াইছে, বেকার এখন কি করবে, একটা মাদ্রাসা করে ফেলাই করলো। এবার সেই মাদ্রাসার উনি অধ্যক্ষ, এমন এমন অধ্যক্ষর নাম আমরা শুনি, এসব হুজুরদের নামের আগে অধ্যক্ষ লেখার যে লেখে, ধরেন 10 জন ছাত্র আছে একটা মাদ্রাসা করছে, তাহলে ওইটার হেড, ওইটা অধ্যক্ষ। বাংলাদেশে অধ্যক্ষ শব্দটারই পচে ফেলছে এরা। আগে আমরা জানতাম যে অধ্যক্ষ মানে জ্ঞানী গুণী শিক্ষিত পিএইচডি করা লোক, আর এখনকার এই মাদ্রাসার অধ্যক্ষ আপনি নাম চেক করেন দেখেন, ওই যে মিলাদ মাহফিল হয় দেখেন, প্রত্যেকের নামের আগে অধ্যক্ষ, মানে সবারই একটা মাদ্রাসা করছে সবাই, সেটার অধ্যক্ষ সে, অধ্যক্ষ শেষ বাংলাদেশের ডিগ্রি। আচ্ছা যাক, তাহলে এখন এই যে একজন যে মাদ্রাসাটা করে ফেললো, সেখানে 50 জন ছাত্র ভর্তি হইল, এখন ওটার গার্জেন সম্পূর্ণ সে, ওখানে কোনো পর্যবেক্ষণ নাই, থানা প্রশাসন, জেলা প্রশাসন বা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, কেউ জানেও না যে ওখানে একটা মাদ্রাসা আছে। তাহলে এই ছেলেগুলাকে, যেমন এই 40টা ছাত্রী ভর্তি করছে, এই মাদ্রাসা করছে, সে নিজে 40টাকে ধর্ষণ করছে। তাহলে সেইখানে তো এই যে ছোট ছোট ছাত্রদের ভর্তি করে, সেই বাপ সেই মা, তাদেরকে বাধ্য করা হয় সেইভাবে। ওই যে বললাম হাদিস কোরআন শিখাই, অনেক জায়গাতে দেখছি তারা এরকম ধর্ষণ বলাৎকার করার পরে কোরআন শপথ করায় নিছে, পরে স্টেটমেন্ট দিছে যে বলা যাবে না কারো কাছে। আমরা ধর্মের বিরোধী না, ধর্ম থাকবে, কিন্তু 92% মুসলমানের দেশে 40 জন ছাত্রী ভর্তি হয়ে 40 জনই ধর্ষণের শিকার হয়েছে, এটার প্রতিকার থাকবে না? আমরা চাই যে কোনো মাদ্রাসায় যেন একটা ছাত্র বলাৎকারের শিকার না হয়, কোনো মাদ্রাসায় যেন একজন ছাত্রীও বলাৎকারের শিকার না হয়। এই পবিত্র জায়গায়, এই পবিত্র ধর্মের জায়গায় এই জিনিসটা সরকারকে দেখার জন্য আমি অনুরোধ করতেছি, এবং আলেম উলামা সমাজের প্রতি আহ্বান জানাইতেছি, এই বিষয়টা আপনারা একটু দেখেন। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার দিয়া একটু বিভিন্ন মাওলানাদের চোখে যাতে পড়ে। ধন্যবাদ।